আজকের লেকচারে আমরা ডিসকাস করব কাকে বলে ক্যাশ মেমোরি বা ক্যাশেও বলা হয় অনেক সময়। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো এখান থেকে আমরা খুবই ক্লিয়ার করব। ধরে ধরে এই লেকচারে আমরা অনেক কিছু পয়েন্ট ডিসকাস করব এবং পরের লেকচারে এর পরের কনজিকিউটিভ লেকচারে আমরা কিন্তু ক্যাশ ম্যাপিং দেখব, কি করে ম্যাপিং হয়, কত ধরনের ম্যাপিং হয়, সেগুলো সবের পরের লেকচারে কভার করব। এই লেকচারে আমরা ক্যাশ রিলেটেড যাবতীয় ইম্পর্টেন্ট পয়েন্টস যা তোমাদের ইউনিভার্সিটি এবং তোমাদের গেট নেট এক্সামিনেশনে আসতে পারে সেগুলো সবই কিন্তু আমি এই লেকচারে ধরে ধরে ক্লিয়ার করব। সবই মোটামুটি পয়েন্টসগুলো আমরা ধরে ধরে সবই ক্লিয়ার করে দেবো। কনসেপ্ট অফ ক্যাশ মেমোরি কিভাবে ডিল করছে না হচ্ছে সেগুলো সবই আমরা এখান থেকে দেখবো। কি বলছে ক্যাশ মেমোরি কি হচ্ছে, তার ডেফিনেশন ওয়াইজ যদি যাই বা কনসেপ্টটা, ক্যাশ মেমোরি ইজ আ স্মল হাই স্পিড মেমোরি লোকেটেড বিটুইন দ্য সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যান্ড দ্য মেন মেমোরি। তাহলে এখান থেকে একটা গল্প চলে আসলো যে আমরা মোটামুটি জানি ক্যাশ মেমোরি, যারা মোটামুটি ক্যাশ মেমোরির একটা আইডিয়া তোমরা নিতে চাও, ক্যাশ মেমোরি কিন্তু আমরা বলেছিলাম কিন্তু এস র্যাম বলেছিলাম, স্ট্যাটিক র্যাম, এস র্যাম। যখন আমরা র্যামের টাইপটা যখন পড়ি এস র্যাম এবং ডি র্যাম, সেখানে আমরা বলেছিলাম ক্যাশ মেমোরি যেহেতু হাই কস্ট এবং ডেন্সিটি পার ইউনিট অনেক কম, এই জন্য এটা ক্যাশ মেমোরি এস র্যাম বা আমরা এস র্যামটাকে আমরা ক্যাশ মেমোরি হিসেবে কিন্তু ইউজ করা হয়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ র্যামই, কিন্তু এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। যারা এই কনসেপ্টটা এখনো দেখোনি, আমাদের এই ভিডিওর প্লেলিস্টে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার, ওখানে ক্লিক করে গিয়ে এস র্যাম এবং ডি র্যামের যে ডিফারেন্সিয়েশনটা ভার্সেস এস র্যাম ভার্সেস ডি র্যাম ভিডিওটা একবার তোমরা ক্লিয়ার দেখে নাও লেকচারটা, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি বলেছি ডিটেলস, এই ক্যাশ মেমোরি ইজ নাথিং বাট একটা র্যাম, কিন্তু যেটা এস র্যাম বলা হয়, স্ট্যাটিক র্যাম বলা হয় একটা নাম। এটা অনেকটাই হাই স্পিড ক্যারিয়ার কনফিগারেশন আমরা পড়েছিলাম, যেখানে আমাদের 6খানা বাইস্টেবল ট্রানজিস্টার ইউজ হয়। যখন আমি এর আইডিয়া যখন পড়াই তখন একটা কথা বলেছিলাম যে এস র্যাম এর মধ্যে কিন্তু 6 বাইস্টেবল সার্কিট ইউজ হয়, যার জন্য এর কিন্তু পারফরমেন্স এবং স্পিড অনেকটা বেশি। আর ডাইনামিক র্যাম অনেকটা কম ছিল। কেন, তার ব্যাপার ছিল এখানে কোনো ক্যাপাসিটার ইউজ করা হয়, ডিসচার্জ হয়ে যায়, এই কনসেপ্টগুলো পড়েছিলাম। এই জন্য আমাদের রিফ্রেশিং সার্কিট লাগে ওটাকে বারবার চার্জটাকে ধরে রাখার জন্য। তো এই হচ্ছে গল্প ছিল আমাদের এস র্যাম ডি র্যাম। একটা রেফারেন্স একটু হালকা বলে দিলাম, ডিটেলস গুলো এই ভিডিওতে আমি বলেছি, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে যেহেতু ক্যাশ মেমোরি যেহেতু হাই স্পিড মেমোরি, মানে এর যে ওয়ার্কিং স্পিড বলতে পারো প্রায় টেন্স টু ইকুয়াল টু সিপিইউ, মানে ওই বলে না আমরা ইকুয়াল ডাইরেক্ট না লিখে ধরো সিপিইউ টাইম ইজ অলমোস্ট ইকুয়াল টু তোমাদের ক্যাশ মেমোরি টাইম, এরকম বলতে পারো। অলমোস্ট ডাইরেক্টলি আমরা ইকুয়াল টু সিম্বল দিতে পারি না, এখানে কখনোই এটা পসিবল না, ঠিক আছে। সেটা সিপিইউর ওয়ার্কিং স্পিড আর ক্যাশের ওয়ার্কিং স্পিড অলমোস্ট, এবার আমার অনেক সময় বলা ইকুয়ালি বলে দেওয়া হয়, কেন কি আমাদের এখনকার দিন এরকম হয়ে গেছে, এটা প্রথম ক্যাশ মেমোরি কিন্তু মেন মেমোরি এবং সিপিইউর মধ্যে আমাদের মাঝখানে কোনো একটা জায়গায় থাকতো, কিন্তু এখন কি হয়েছে সিপিইউর মধ্যে যে সিপিইউ মানে আমাদের প্রসেসরের মধ্যেই কিন্তু ক্যাশ মেমোরি একটা লাগানো থাকে, ইনবিল্ট ওর মধ্যেই থাকে। মানে তোমরা যখন প্রসেসর কেনো, ধরো i5 i7 i9 বা রাইজেনের যে কোনো এডিশন কিনছো, স্ন্যাপড্রাগন যাই কেনো না কেন, যেগুলো কম্পিউটারের কথা বলি, ফোনের কথা বলবো না, তো সেখানে কিন্তু সিপিইউর মধ্যেই কিন্তু ক্যাশ মেমোরি লাগানো রয়েছে। তো সেই সূত্রে এখন বলতে পারো যে এখন ইকুয়াল হয়ে গেছে, এই যে এইটা অলমোস্ট টেন্স টু বি এখন ইকুয়ালে চলে এসেছে। মানে প্রেজেন্ট সিনারিও দাঁড়িয়ে যদি ভেবে দেখো, যেখানে সিপিইউর মধ্যেই তো ক্যাশ মেমোরি রয়েছে, মানে সিপিইউর মধ্যে বাই ডিফল্টটা লাগানো রয়েছে, তো সিপিইউর মধ্যে লাগানো থাকে মানে সিপিইউর ওয়ার্কিং স্পিড আর ক্যাশ মেমোরির ওয়ার্কিং স্পিড একদম ইকুয়াল হয়ে গেল। তো সেই সূত্রে আমরা বললাম যে এখন অলমোস্ট না বললে এখনকার দিনে বলতে পারো একটা সময় ছিল অলমোস্ট ইকুয়াল টু দ্য ক্যাশ মেমোরি, মানে ওয়ার্কিং স্পিড বলতে পারো, হাই স্পিড মেমোরি ওয়ার্কিং, তাদের মানে যে কনসেপ্ট অফ ওয়ার্কিং স্পিড দুটোটা মোটামুটি অলমোস্ট সেম ছিল আগে, এখন পুরো ইকুয়াল টু করে দিয়েছে, কেন ওর মধ্যেই ঢুকে গেছে, ঠিক আছে। মেন মেমোরি র্যাম অফ কম্পিউটার, ইটস মেন পারপাস ইজ টু টেম্পোরারি স্টোর ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু স্পিড আপ দ্য ডেটা অ্যাক্সেস টাইম অ্যান্ড ইমপ্রুভ ওভারঅল সিস্টেম পারফরমেন্স। এদের মেন কাজটা কি এটা আমরা পড়বো। এই যে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট স্টার পয়েন্ট, এখানে আমরা দেখবো যেটা বলা হয় প্রিন্সিপাল অফ লোকালিটি এই কনসেপ্টে। তো রেফারেন্স অফ লোকালিটি, প্রিন্সিপাল লোকালিটি কথাটা দুটোর মানেই এক, যেটা আমরা দেখবো এই পয়েন্টে যে মেনলি এটা কি করে ক্যাশ মেমোরি। তাহলে একটা আইডিয়া আমি এখান থেকে দিই। দেখো ক্যাশ মেমোরির মেন কাজ হচ্ছে, ধরে নাও তোমাদের র্যামের থেকে ধরুন একটা ফর লুপ লিখছি আমি, তোমরা মোটামুটি সি জাভা যারাই মোটামুটি জানো যে ফর i = 0 i <n ধরে নাও i++, ধরে নাও এটা ফর লুপ। তার মানে ভালো করে দেখো কিছু কিছু ওয়ার্কিং করেছি ভেতরে, আমি ব্র্যাকেট লিখেছি। তার মানে দেখো এই যে i বলে যে ডেটাটাকে বারবার যখন এটা এক্সিকিউট হয়, বারবার তোমার i এর ভ্যালু বারবার দরকার। তো যেটা ধরে নাও আমরা ফ্রিকোয়েন্টলি যেটাকে অ্যাক্সেস বারবার করছি, সেই ইনফরমেশনটা আমরা মেন মেমোরি থেকে তুলে কোথায় গিয়ে রাখি, আমরা ক্যাশ মেমোরির মধ্যে রেখে দিই। তো অবভিয়াসলি প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় তখন প্রসেস হয়ে যায়। তো প্রসেস আমাদের এক একটা প্রসেসে প্রসেসের মধ্যে ইনস্ট্রাকশন থাকে, সেগুলো কোথায় যায়, আমাদের সিপিইউর মধ্যে যায়। তো বারবার তো আমার এই ডেটাটা লাগছে, বারবার আমার আয়ের ভ্যালুটাকে আপডেট হচ্ছে, আয়ের ভ্যালু লাগছে। তো সেই সূত্রে যদি আমি আয়ের ভ্যালুটা যদি আমি ক্যাশে রেখে দিই, তাহলে আমাদের বারবার আমাদের
মেন মেমোরিকে রেফারেন্স করতে হবে না। আমি যদি মেন মেমোরিকে বারবার রেফারেন্স করি তাতে আমাদের কি হবে, সময় বেশি যাবে, তাই তো, সময়টা আমরা বেশি দেবো না। যদি আমি এটা মাথায় রাখবে, ক্যাশ মেমোরিকে যদি অ্যাক্সেস করতে, আমি জাস্ট একটু ছোট করে তোমাদের দেখালে বুঝতে পারবে। আমাদের ক্যাশ মেমোরি ধরো সিএম লিখলাম, এটা যে মেন মেমোরি বা র্যাম লিখলাম, ঠিক আছে। আর যে ক্যাশ মেমোরিকে যদি অ্যাক্সেস করতে যদি আমাদের এক্স টাইম লাগে, তাহলে মেন মেমোরিকে অ্যাক্সেস করতে ধরো না, আমি হাইপোথেটিক্যাল বলছি, হাইপোথেটিক্যাল কথায় বোঝানোর জন্য, যে এক্স স্কোয়ার টাইম লাগবে ধরে নাও, বা এটা এক্স কিউব টাইম লাগবে এরকম ধরে নাও। তাহলে অবভিয়াসলি আমি যদি কিছু মাল যেগুলো খুব দরকার, মানে ক্যাশে কি রাখবো, দ্য নিড, দ্য থিং দ্যাট আই নিড, যেটা আমার খুব দরকার, সেটা আমি তুলে আমি যদি ক্যাশ মেমোরিতে রেখে, তাহলে আমার বারবার একটু কম সময় হয়ে যাবে, তাই তো। আমাদের অ্যাক্সেস টাইমটা কমে যাবে বারবার, তাহলে কি সময়টা কমে যাবে, আমাদের কাজটা অনেকটা কমে যাবে। তো এটাই এখানে বলছে যে আমাদের ইট ইজ টেম্পোরালি, কি বলছি, ইট প্রাইমারি পারপোজ ইজ টু স্টোর, ইজ টু টেম্পোরালি স্টোর ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডেটা, যেগুলো আমাদের ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করছি, সেই ডেটাগুলোকে বা ইনস্ট্রাকশনগুলোকে তুলে এনে ক্যাশে রাখো। তাহলে কি হবে, আমাদের 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 ডেটা অ্যাক্সেসটা কিন্তু অনেকটা আমাদের স্পিড আপ হয়ে যাবে এবং সিস্টেমের পারফরমেন্স অনেক বেড়ে যাবে। তো ক্যাশ মেমোরি সার্ভ অ্যাজ আ বাফার বিটুইন দ্য স্লো মেন মেমোরি অ্যান্ড দ্য ফাস্ট সিপিইউ। মানে আমাদের ক্যাশ মেমোরিটা এরকম জায়গায় রয়েছে, এখানে আমাদের সিপিইউ ধরে নেওয়া রয়েছে, সিপিইউ, আর এটা ধরে নেওয়া র্যাম রয়েছে, আর এম এটা ক্যাশ। তাহলে এটা একটা বাফার রয়েছে যে কিনা স্লো মেন মেমোরি, এটা মেন মেমোরি ধরে নাও, আর এটা হচ্ছে সিপিইউর মাঝখানে একটা হাই স্পিড বাফার লাগানো হয়েছে, যে কিনা যেখানে আমাদের খুব এসেনশিয়াল জিনিসপত্রগুলোকে তুলে এনে কিন্তু আমরা রাখছি। রেখে আমাদের কি হবে, আমাদের এখানে অ্যাক্সেস স্পিডটা কিন্তু আমাদের অনেকটা বেড়ে যাবে, ডেটা অ্যাক্সেস স্পিড টাইমটা অনেক কম লাগবে, আমাদের পারফরমেন্সের টাইম কিন্তু অনেক ইমপ্রুভ হবে, এবং রিডিউসিং দ্য ল্যাটেন্সি অফ দ্য মেমোরি অ্যাক্সেস। এই ল্যাটেন্সি কথাটার মানে অনেক লোকের এই কমেন্টসে আমরা জিজ্ঞেস করেছো, তো সেই সূত্রটুকু ল্যাটেন্সি কথাটার সিম্পল মানে যদি বলি, যে আমাদের মেমোরি অ্যাক্সেস টাইম, একদম সিম্পল কথা, এটা কিন্তু অনেকটা, তোমরা বাংলা ভাষায় বলতে গেলে কম্পিউটারাইজড টার্মে যদি ভেবে দেখো, এটা হচ্ছে অনেকটা সময় কিন্তু আমাদের কমে যায়। হায়ারার্কি কি বলছে, এবার ক্যাশ মেমোরি অনেক রকম টাইপ আছে। ক্যাশ মেমোরি ইজ অর্গানাইজড ইনটু হায়ারার্কি, অনেক রকম হায়ারার্কিতে কিন্তু রাখা রয়েছে, typically consisting of multiple levels L1, L2, L3, etc. each with different characteristic in terms of size, speed and proximity to the CPU. মানে কতটার মানে কি, এই যে ক্যাশ মেমোরির কিন্তু অনেক ক্যাটাগরি আছে, L1 ক্যাশ আছে, L2 আছে, L3 আছে, এরকম ধরনের পরবর্তীকালে ক্যাশের টাইপগুলো আমরা মোটামুটি এখানে দেখে চিন্তার বিষয় নেই। তো এই ধরনের দেখতে পাচ্ছ তোমাদের এরকম ধরনের অনেক হায়ারার্কি আছে। দ্য ক্লোজার ক্যাশ লেভেল টু দ্য CPU, দ্য ফাস্টার ইট ইজ, বাট অলসো স্মলার ইন সাইজ। এই কথাটা কিন্তু করেছে, মানে তোমাদের কিন্তু এই সবগুলো এই যে লেভেল, মানে এগুলো কিন্তু একটা ক্যাশ মেমোরি, L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, এই সবগুলো ক্যাশ কিন্তু সিপিইউর মধ্যে থাকে না। মানে সিপিইউ আর র্যামের মধ্যে এইভাবে অর্ডারিং করা থাকে, L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, এইভাবে কিন্তু অর্ডারিং করে দেওয়া থাকে। তো সিপিইউর মধ্যে থাকে হচ্ছে L1 ক্যাশ, পরবর্তীকালে দেখবে সিপিইউর কোরের মধ্যেই L1 ক্যাশ লাগানো থাকে। তার সাইজ খুব বেশি হলে, খুব কম হলে 3 থেকে 4 MB মতন মোটামুটি হয়। এবার এইগুলো তোমরা আলাদা করে লাগানো যায়, L2 L3 ক্যাশ লাগানো যায়, খুব দাম হয়, খুব হাই স্পিডে এই মেমোরির দাম, প্রচুর মেমোরির দাম, ঠিক আছে। এরকম এমবির দামই অনেক, কিন্তু এখানে তো সব রাখি না, এখানে তো মেনলি যেগুলো খুব ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস যেটাগুলোকে তুলে রাখি, সেটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ লোকালিটি বা রেফারেন্স অফ লোকালিটি। যে পরের পয়েন্টটা এখানে দেখবে, যেগুলো আমাদের খুব ব্যবহার হচ্ছে, যেগুলো আমাদের খুব ব্যবহার হয়, খুব কারেন্টলি ব্যবহার হয়, সেগুলোকে তুলে এনে তার আগে পেছন যেগুলো পরবর্তীতে লাগতে পারে, এরকম আমরা একটা প্রেডিকশন রাখি। ধরে নাও আজ, ধরে নাও কথা বলছি, এখন ধরে নাও কোনো একটা টিচার 10 নম্বর বাচ্চাটাকে ডেকেছে, ক্লাসের মধ্যে কোনো একটা 10th নাম্বার স্টুডেন্টটাকে ডেকেছে, হতে পারে পরবর্তীকালে সে 11th কে ডাকবে, বা পরবর্তীকালে সে 9th কে ডাকবে, এই জন্য আরো দুজন রেডি হয়ে ওখানে চলে গেল একসাথে, এরকম ব্যাপারটা। মানে যেই পজিশন থেকে ডেটাকে অ্যাক্সেস করা হয়েছে, যেটাকে অ্যাক্সেস করছে বারবার, হয়তো তার আগেরটা অ্যাক্সেস করতে পারে বা পরেরটা, এই জন্য আমরা কিছু পোর্শনস গুলোকে তুলে আমরা ক্যাশে রেখে দিই। এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ লোকালিটি বা রেফারেন্স অফ লোকালিটি বলা হয়, ঠিক আছে। দেখো, ক্যাশ মেমোরি এক্সপ্লয়েট দ্য প্রিন্সিপাল অফ লোকালিটি which state that the program tend to access relatively small portion of memory at any given time and that আর টেম্পোরাল লোকালিটি। মানে ধরে নাও সিম্পল কথা, যেরকম এটা ব্র্যাকেটেও লিখেছে, রিসেন্টলি অ্যাক্সেস ডেটা ইজ লাইক টু বি অ্যাক্সেস এগেইন। মানে সিম্পল কথাই বলছে, ধরে নাও যেটা প্রোগ্রাম, ধরে নাও কোনো একটা প্রসেস এক্সিকিউট হচ্ছে, সেটা সার্টেন অ্যামাউন্ট অফ যে পোর্শন অফ মেমোরি বা ডেটাকে আমরা বারবার অ্যাক্সেস করছে, তো সেইটাকে তুলে এনে যদি টেম্পোরাল লোকেশন যদি আমাদের ক্যাশের মধ্যে লাগে, যেটা হয়
অ্যাক্সেস হচ্ছে বা পরবর্তীকালে অ্যাক্সেস হবে, তো সেই জিনিসটাকে বলতে পারে টেম্পোরাল লোকালিটি, মানে এসে ক্যাচে রাখলাম, বা বলতে পারো অ্যান্ড স্পেশাল লোকালিটি হচ্ছে অ্যাডজেসেন্ট মেমোরি সেল আর লাইকলি টু বি অ্যাক্সেস, বা আর যেগুলো অ্যাক্সেস হতে পারে, যেটা অ্যাক্সেস হচ্ছে বা যেগুলো ইন ফিউচারে অ্যাক্সেস হতে পারে সেইগুলোকে তুলে এনে কোথায় রাখলাম, দ্য ক্যাশ মেমোরি স্টোর দ্য কপি অফ ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ার বাই ডেটা টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ দিস প্রিন্সিপাল অফ লোকালিটি প্রপার্টিজ বলতে পারো, যে আমরা যেই ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করেছি, মানে অ্যাক্সেস করছে সিপিইউ, বা তার আগে পেছনে ডেটাগুলোকে তুলে এনে আমরা ক্যাশে রেখে দিই, যাতে কিনা কে করে এগুলো সব অপারেটিং সিস্টেমেরই কাজ, সব তুলে এনে রেখে দেয় ক্যাশে, যাতে কিনা আমাদের হতে পারে যদি এগুলো লাগে তাহলে আমাদের সময়টা আমাদের কম পড়বে, অ্যাক্সেস টাইম কমবে। এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ লোকালিটি বা রেফারেন্স অফ লোকালিটিও বলা হয়, বলে রাখলাম। প্রশ্ন দুভাবে আসতে পারে, প্রিন্সিপাল লোকালিটি বা আমাদের রেফারেন্স অফ লোকালিটি হিসেবে কিন্তু প্রশ্ন দিতে পারে। টাইপস অফ ক্যাচেস, যেটা আমি বললাম, টাইপ অফ ক্যাচ দু রকম বললাম, L1 একটা ক্যাচ আছে আর একটা L2 L3 তিন রকমের ক্যাচের কথা বলেছি। তো L1 ক্যাচটা বলছে স্মলেস্ট অ্যান্ড দ্য ফাস্টেস্ট ক্যাচ লেভেল টিপিক্যালি ইন্টিগ্রেটেড ডাইরেক্টলি ইনটু দ্য সিপিইউ কোর, মানে সিপিইউর মধ্যে যেটা বললাম, সিপিইউর মধ্যে একটা ক্যাশ মেমোরি থাকে, যেটা এখানে দেখলে বা দেখতে পারলে, তো এই ক্যাশটা কিন্তু L1 ক্যাশ কিন্তু মাথায় রাখবে, যেটা সিপিইউর মধ্যে থাকে। ইট স্টোর ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ফর দ্য সিপিইউ, যেখানে আমরা যেগুলো ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটা এবং ইনস্ট্রাকশন গুলোকে স্টোর করি। তাহলে এইটুকু এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে আলটিমেট পয়েন্ট হচ্ছে আমাদের ক্যাশ মেমোরির মধ্যে কি থাকে। ক্যাশ মেমোরির মধ্যে যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি যেই পোর্শনস গুলো অ্যাক্সেস করছি, এটা আমাদের মেমোরির যে পোর্শন গুলো ডেটা হতে পারে, ইনস্ট্রাকশন হতে পারে, সেগুলো তুলে আমরা কোথায় রাখি, ক্যাশ মেমোরিতে রাখি, এবং তার আগে পিছুগুলোকে রেখে দিই, যাতে হয়তো যদি এগুলোকে অ্যাক্সেস হয় তাহলে আমরা ওখান থেকেই পেয়ে যাব। আর যদি যেটা অ্যাক্সেস সিপিইউ যেটা অ্যাক্সেস করতে চাইছে, যখনই সিপিইউ কোনো কিছু জেনারেট করলো, অ্যাক্সেস মানে রেফারেন্স জেনারেট করলো যে আমার এটা দরকার, সেটা যদি ক্যাশ থেকে পাওয়া যায় তাকে বলা হয় ক্যাশ হিট বলা হয়। কি বলা হয়? ক্যাশ হিট। যদি তোমার সিপিইউ যদি কোনো রেফারেন্স জেনারেট করে আর সেটা যদি ক্যাশে পাওয়া যায় তাহলে বলা হয় ক্যাশ হিট, ঠিক আছে। আর যদি ওটা মিস হয়ে যায়, তার মানে ওটা কোথায় পাবে, মেন মেমোরিতে হবে, তখন তাকে বলা হয় ক্যাশ মিস বলা হয়। দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের হিট রেশিও বার করতে বলা হয়, মিস রেশিও বার করতে বলা হয়। হিট রেশিও মানে বুঝতে পারছো যে হিট কতগুলো হিট হয়েছে আর কতগুলো মেমোরি রেফারেন্স হয়েছে, মানে সিপিইউ যদি একটা মেমোরি রেফারেন্স জেনারেট করে, সিপিইউ তো জানে না কোথায় আছে, সিপিইউ কোনোদিন জানে না সেটা ক্যাশে আছে কি আমাদের মেন মেমোরিতে আছে কি হার্ড ডিস্কে, কেউ জানে না, এটা ওএস একমাত্র জানে। যদি আমাদের ক্যাশে না থাকে তাহলে মেন মেমোরিতে দেখবে, মেন মেমোরি মানে র্যামে দেখবে, র্যামে না থাকলে কোথায় দেখবে, হার্ড ডিস্কে দেখবে। এইভাবে কিন্তু অর্গানাইজেশনটা স্টোর আছে। তো আমাদের যতগুলো মেমোরি রেফারেন্স হয়েছে আর যতগুলো হিট হয়েছে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব, হিট রেশিও পেয়ে যাব। মিস রেশিওটা একই ব্যাপার, যে নাম্বার অফ মিস হয়েছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মেমোরি রেফারেন্সেস হয়েছে, মানে নাম্বার অফ মিস, এটা মাথায় রাখবে। নাম্বার অফ মিস আমি লিখে দিলাম, এম লিখলাম, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ মেমোরি রেফারেন্সেস, কতবার মেমোরি রেফারেন্স করেছে সিপিইউ, এম আর লিখলাম, মেমোরি রেফারেন্স, এটা একই ব্যাপার। এটা মিসের সময় এম লিখবে আর হিটের সময় এইচ লিখবে, ব্যাপারটা কোনো কিছু আলাদা ব্যাপার না। অনেক সময় প্রশ্ন দেয় যে মিস রেশিও বার করতে আর হিট রেশিও বার করতে, ঠিক আছে, ম্যাথমেটিক্স অনেক সময় আসে এর উপরে। L2 ক্যাশ কি বলছে, আ লার্জ ক্যাশ লেভেল লোকেটেড ইন বিটুইন L1 ক্যাশ অ্যান্ড দ্য মেন মেমোরি, মানে এবার বুঝতে পারছো L1 সিপিইউর মধ্যে L1 আছে, তাই L1 এবং মেন মেমোরির মাঝখানে একটা ওই L1 ক্যাশের থেকে একটু বেশি বড়, মানে বেশি সাইজের মেমোরি, ওটাকে ক্যাশ মেমোরি, L2 ক্যাশ মেমোরি লাগানো থাকে। ইট সার্ভ অ্যাজ আ সেকেন্ডারি ক্যাশ টু স্টোর অ্যাডিশনাল কপি অফ ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস, এটা কাজ একই করছে। তিনটে ক্যাশের মধ্যেই ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেসের কপি থাকবে, অ্যাডিশনাল কপি কিছু ধরে না আশেপাশের কিছু দরকার, ঠিক আছে, সেই সব লোকেশনগুলো ওখানে কিন্তু রেখে থাকো, কিন্তু ওর সাইজ কিন্তু একটু বেশি হয়। ওটা যদি 3-4 MB হয়, ওটা L2 সাইজ ধরে নেওয়া হচ্ছে 12-15 MB হলো, মানে এমবিতেই সব কিন্তু হচ্ছে, কোনো জিবি কেবি হচ্ছে না, মানে জিবিতে যাচ্ছে না, সবই এমবিতে হয়। লেভেল 3 বলতে পারছো সাম সিস্টেম ইনক্লুড আ থার্ড লেভেল অফ ক্যাশ টিপিক্যালি শেয়ারিং মাল্টিপল সিপিইউ কোর অর প্রসেসর যদি থাকে, সেখানে অনেক সময় L3 ক্যাশ লাগানো থাকে। মিনিমাম আমাদের যে ডেস্কটপগুলোতে মোটামুটি L1 L2 ক্যাশেই হয়ে যায়, আর কিন্তু মাল্টিপল কিন্তু লাগানো হয় না, ঠিক আছে, মানে L3 অব্দি যায় না, বাট এরকম হতে পারে যেখানে মাল্টি প্রসেসিং সিস্টেমে কিন্তু চাইলে আমাদের L3 ক্যাশও তোমরা লাগাতে পারো, যেখানে একই জিনিস থাকবে, ওই একই ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেসের মাল্টিপল কপি কিন্তু রাখা থাকে, আর কিছুই ব্যাপার না। লাস্ট পয়েন্ট এখান থেকে আমরা তারপরে কিছু পয়েন্ট ডিসকাস করবো এর ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন এর রেসপেক্টে, যে ক্যাশ কোহেরেন্সি কি জিনিস, খুব ইম্পর্টেন্ট কথা বলছে। ক্যাশ কোহেরেন্সি এনশিওর দ্য ডেটা দ্যাট স্টোর ইন দ্য ক্যাশ রিমেন কনসিস্ট with the data in the main memory. Mechanisms such as cache coherency protocol are used to manage data consistency when multiple CPU core or process share the same memory. মানে সিম্পল কথা ধরে নাও, আমাদের আমি যদি বোঝাই, এখানে একে বোঝাচ্ছি, ধরুন সিপিইউ
সিপিইউর মধ্যে বলেছিলাম আমাদের কি আছে, L1 ক্যাশ আছে, ধরে নাও L1 ক্যাশ, এরপর আমাদের L2 ক্যাশ মেমোরি লাগানো আছে, বা এখানে ধরে নাও একটা আমাদের র্যাম আছে, ঠিক আছে, এখানে ধরে নাও আমাদের সেকেন্ডারি বা হার্ড ডিস্ক আছে, এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে, হার্ড ডিস্ক H/D লিখলাম। এবার ধরে নাও একটা ডেটা, ধরে নাও X ডেটা, যেটা কিনা আমাদের L1 এও আছে, আমি এটা এখানে লিখলাম না, L1 এও আছে, L2 তেও আছে, আর আমাদের র্যামেও আছে, আর এটা হার্ড ডিস্কেও আছে। এবার ধরে নাও কখনো L1 এর মধ্যে যে ডেটার যে ভ্যালু ধরে নাও 5 আছে, এবার L2 এর মধ্যেও ধরে নাও 5, L3 এর র্যামের মধ্যে এর ভ্যালু 5 আছে এবং হার্ড ডিস্কের মধ্যে 5, তাহলে মানে এটা কি হচ্ছে, সবগুলো জায়গায় X এর একটাই লোকেশন, মানে X হচ্ছে একটা ডেটা যার ভ্যালু সব জায়গায় সমান, এটাকে বলা হয় ডেটা কনসিস্টেন্ট ভাবে রয়েছে, মানে সবগুলো জায়গায় একটা সেম মেমোরির কপি সব জায়গায় রয়েছে, কিন্তু তার ভ্যালু যদি সমান থাকে তাকে বলা হয় ডেটা কনসিস্টেন্স। আর এই মেকানিজমটাকে বলা হয় ক্যাশ কোহেন্স। বলছে যে আমার যদি একটা শেয়ার ডেটা এতগুলো পজিশনে থাকে, সেটা মেন মেমোরি হতে পারে, ক্যাশে হতে পারে, হার্ড ডিস্কে হতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, এটা কোনো বড় কথা না, কিন্তু তার যে ডেটার যে ভ্যালুটা সব জায়গায় কনসিস্টেন্ট হিসাবে থাকবে, এটাকেই বলা হচ্ছে ক্যাশ কোহেন্সি বলছে, বা ক্যাশ কোহেন্সও বলে, ঠিক আছে। এইবার কথাটার মানে যে এইটা নিয়ে একটা সমস্যা হয় যাকে বলা হয় ক্যাশ কোহেন্সি প্রবলেম। কি বললাম, ক্যাশ কোহেন্সি প্রবলেম একটা থাকে, এটার উপর থেকেই চলে আসছে, যেখানে মাল্টিপল জায়গায় সেম মেমোরি লোকেশনে ডেটার ভ্যালু কিন্তু আলাদা আলাদা। যেরকম হচ্ছে ধরে নাও আমাদের সিপিইউর মধ্যে L1 ক্যাশে ভ্যালু 6 আছে, এখানে তোমার 5 আছে, এখানে তোমার 7 আছে, এখানে তোমার 9 আছে। এই একটাই মেমোরি লোকেশন বা মেমোরির কপি এত জায়গায় রয়েছে, বাট ভ্যালুগুলো, ডেটার ভ্যালুগুলো সব জায়গায় আলাদা আলাদা, কোথাও 6, কোথায় 5, কোথাও 7, কোথাও 9। তো এই যে এটা ইনকনসিস্টেন্ট ডেটা, এই ইনকনসিস্টেন্ট ডেটাটাকে বলা হয় ক্যাশ কোহেন্সি প্রবলেম। তো এইটাকে সলিউশন করার জন্য দুটো মেজর প্রোটোকল আমরা ব্যবহার করি, একটাকে বলা হয় রাইট ব্যাক পলিসি ব্যবহার করি, ঠিক আছে, বা একটা রাইট থ্রু পলিসি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় বলা হয় যে কোনটা ভালো কোনটা এফিশিয়েন্ট, এটা বলো। আমি দুটোই ব্যাপারে বলবো। রাইট ব্যাক বলছে, ধরে নাও এটা কেন হয় জানো তো, কেন ধরে নাও যে আমাদের ধরে নাও যখন সিপিইউ যখন রেফার করেছে, ধরে নাও L1 ক্যাশে X এর ভ্যালু পাওয়া গেছে, তো ও নিজের থেকে আপডেট করে দিয়েছে। তো এবার আপডেট করে দেওয়ার পর তো ওকে বলতে হবে ভাই L2 তেও আছে, তুমি সেটাও আপডেট করো, এটা র্যামে আছে, তুমি র্যামকে বলো যে এটা আপডেট করো, হার্ড ডিস্ক আছে তুমি বলো সেটা আপডেট করো। তো এই আপডেটগুলো সবাইকে তো বলতে হবে, নাহলে কি করে করবে। ও পেয়েছে, আমাদের কপি পাওয়া গেছে ক্যাশের মধ্যে, তো ক্যাশকে আপডেট করে দিয়েছে, কিন্তু ওদের বাদ বাকি কোনো কিছু আপডেট হয়নি। তো এরকম যদি সিনারিও হয়ে গেলেই তাকে বলা হবে ক্যাশ কোহেন্সি প্রবলেম। তো এই প্রবলেমটা সমাধান কি করে করবে, বলছে রাইট ব্যাক পলিসি। কি বলছে রাইট ব্যাক পলিসি, বলছে যে তুমি যখন কোনো একটি জিনিস আপডেট করবে, ধরে না আমি এখানে ছিল 5 ছিল ইনিশিয়ালি, ধরে না আপডেট করে 6 করেছি, তুমি বাদ বাকি লোকেশনগুলোকে মার্ক করো। মানে ধরো এই একটা লোকেশন মার্ক করলাম, এটা মার্ক করলাম, এটা মার্ক করলাম, পরবর্তীকালে আপডেট হয়ে যাওয়ার পর, মানে আমি যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন সবগুলোতে গিয়ে আমি এখানে 6 করে আসো। কি বললাম বুঝতে পেরেছো, সবগুলোতে গিয়ে যেগুলো যেগুলো মার্ক করেছিলে সেগুলো সবগুলোতে গিয়ে আপডেট করে আসো, এটা বলে রাইট ব্যাক পলিসি। ফের বলছি, যখন সিপিইউ যখন কোনো একটি পজিশনে কোনো ডেটা পাওয়া গেছে কোনো একটি ক্যাশের মধ্যে, সেই ডেটাটা আপডেট হয়েছে, আপডেট হওয়ার সাথে সাথে তুমি কি করলে, যতগুলো লোকেশনে ওই ভ্যালুটা কপি পড়ে রয়েছে, মানে এক্স এর কপি যেই যে লোকেশনে পড়ে থাকবে সেগুলো সবই মার্ক করে আসো, গিয়ে অ্যাট দ্য এন্ডে গিয়ে তুমি ওটা কি করবে, আপডেট করে দাও। এটা হচ্ছে রাইট ব্যাক পলিসি। আর রাইট থ্রু পলিসি কি বলে, যখন তুমি কোনো একটি ক্যাশে কোনো একটি ডেটাকে আপডেট করবে, ওর কপি যেখানে যেখানে আছে সেটা ইমিডিয়েটলি গিয়ে করে দাও, মানে পরে করবে বললে হবে না, সঙ্গে সঙ্গে করে দেবে। মানে এটা যখন এক্সেল 5 থেকে 6 করলাম, গিয়ে এখানেও 5 থেকে 6 করবো, র্যামে গিয়েও 5 থেকে 6 করবো, এবং হার্ড ডিস্কে গিয়েও 5 থেকে 6 করবো। এটা ইমিডিয়েটলি করে দিতে বলছে, মানে এটা ইমিডিয়েটলি করছে, রাইট থ্রু করছে ইমিডিয়েটলি, ঠিক আছে। IMMI লিখলাম, তোমরা বুঝে যাচ্ছ, ইমিডিয়েটলি DIATLY, ঠিক আছে, বুঝলাম। আর রাইট ব্যাক হচ্ছে মার্ক করছে লোকেশনটাকে, পরে গিয়ে করবে, ঠিক আছে, আফটারওয়ার্ডস গিয়ে এটাকে করবে। এটা হচ্ছে বেসিক গল্প। রাইট ব্যাকে পরে হয়, মার্ক করে দেয় লোকেশনগুলোকে, পরে গিয়ে আপডেট হয়। রাইট থ্রুতে ইমিডিয়েটলি আপডেট হয়। এটাই হচ্ছে পার্থক্য রাইট ব্যাক এবং রাইট থ্রু। এবার প্রশ্নটা তোমরা বুঝতেই পারছো এফিশিয়েন্ট কোনটা। যদি বলি রাইট ব্যাক মানে কি, জাস্ট মার্ক করলাম, আপডেট করতে গেলে ঝামেলা আছে না, কিন্তু সবই আপডেট করতে গেলে সিপিইউর মধ্যেই হবে নিয়ে এসে সবকিছু, তো ওটাতে অনেক ঝামেলা আছে। তো সেই সূত্রে গেলে আমরা পরে আপডেট করছি, তাহলে এটা বেশি এফিশিয়েন্ট। রাইট থ্রু মানে কি, ইমিডিয়েট করা, মানে ওই কাজটা করছিল ওখানে থেকে ওটাকে পজ করে সবগুলো আপডেট হবে, তারপর আবার কাজটা শুরু হবে। তার মানে কি, ওটা অতটা ভালো এফিশিয়েন্ট নাই। দুটো পলিসি আমরা ইউজ করি। এটা কোথায় ইউজ করি, ক্যাশ কোহেন্সি প্রবলেমটাকে সরানোর জন্য।
ক্যাশ কোয়েন্সি প্রবলেম কি জিনিস বুঝতে পেরেছো? ইনকনসিস্টেন্ট কপি অফ ডেটা ইন ডিফারেন্ট লোকেশন। মানে আমার সিপিইউতে যে ক্যাশে আছে, র্যামে আছে, হার্ড ডিস্কে আছে, একই ডেটার কপির ডেটার ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রয়েছে, তো এটাকে বলা হয় ক্যাশ কোয়েন্সি প্রবলেম বলা হয়। আর ক্যাশ কোয়েন্সি কি জিনিস যদি বলে, এগুলো ক্লিয়ার করে দাও টার্মস গুলো। ক্যাশ কোয়েন্সি মানে বলছে আমার একটা মেমোরির, ধরে নাও কোনো একটি মেমোরির, মানে মেমোরি বলতে পারো, বা কোনো একটি ডেটার, কোনো একটি ধরো ভেরিয়েবল ডেটা যাই বলো না কেন, ওর ভ্যালু যতগুলো পজিশনে আছে না কেন, যতগুলো মেমোরির মধ্যে আছে, সবগুলোর ভ্যালুগুলো ডেটাগুলো কিন্তু কনসিস্টেন্ট থাকা উচিত, মানে সেম থাকা উচিত। মানে আমার একটি মেমোরির একটি লোকেশনের ভ্যালু, যেটা আমার ক্যাশেও রয়েছে, র্যামেও রয়েছে, হার্ড ডিস্কেও রয়েছে, ধরে নাও যত রকম লেভেল অফ ক্যাশে থাকুক না কেন, L1 L2 যত রকম ক্যাশ থাকুক না কেন, সবগুলোর মধ্যে কেন যাতে ডেটার ভ্যালু কিন্তু একই থাকে, মানে সিমিলার ভ্যালু অফ ডেটা, মানে একই ভ্যালুর ডেটা। মানে ধরো মেমোরি সেল রয়েছে, তুমি একটা মেমোরি সেলকে রেফার করেছো, তার মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা সব জায়গায় যাতে সেম থাকবে, এটাকেই বলা হয় ক্যাশ কোয়েন্সি বলা হয়। প্রবলেমটা কি, আলাদা হয়ে গেলেই প্রবলেম হয়ে গেল, সলভ করতে গেলে রাইট ব্যাক এবং রাইট থ্রুতে করবে। এই হচ্ছে বেসিক আমাদের ক্যাশের পুরো গল্প পড়েছি। এখান থেকে ইম্পর্টেন্ট কি কি আছে, ক্যাশ কোয়েন্সি কাকে বলে, ক্যাশ কোয়েন্সির প্রবলেম কি, সলিউশন কি জিনিস, রাইট ব্যাক রাইট থ্রু কোনটা এফিশিয়েন্ট, রেফারেন্স অফ লোকালিটি কাকে বলা হয়, L1 ক্যাশ কেন ফাস্টার দ্যান L2, এরকম ধরনের প্রশ্ন কিন্তু নর্মালি আমাদের যে কোনো রকম ইউনিভার্সিটি গেট, নেট সেট এগুলোতে মোটামুটি কিন্তু আসলেও আসতে পারবে। এই হচ্ছে বেসিক গল্প ক্যাশ মেমোরি। পরের লেকচারে আমরা এর কন্টিনিউশনই আমরা ক্যাশ ম্যাপিং দেখবো, ঠিক আছে? সেখানে আমরা আরো ডিটেলস আমরা কি করে ম্যাপিং হয় অ্যাকচুয়ালি সেটাও আমরা জানবো। এই ছিল কনসেপ্ট অফ ক্যাশ মেমোরি। আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে ক্লিয়ার করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।